সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্বের ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম অর্থগতভাবে বিভক্ত বাক্য এবং ডিগ্রি অনুসারে বিভক্ত বাক্যগুলোর পারস্পরিক পরিবর্তন রূপান্তর। আজ দেখাতে চাচ্ছি গঠনগতভাবে বাক্যগুলোর ট্রান্সফরমেশন কিভাবে হয়। বেসিক্যালি গঠনগতভাবে বাক্যগুলো তিন ভাগে বিভক্ত: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। একটি সিম্পল সেন্টেন্সে একটি মাত্রই সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া থাকে। উদাহরণ হিসাবে আমি একটি তুলে দিয়েছি, হি ওয়েন্ট টু ঢাকা। এই বাক্যটিতে হি হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট ফাইনাইট। দ্বিতীয়ত, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। একটি কমপ্লেক্স সেন্টেন্স যেখানে একটি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং এক্ষেত্রে আরও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আর এই সাবঅর্ডিনেট ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজের সাথে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দ্বারা যুক্ত হয় সেগুলো হচ্ছে ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, so that, till, until, unless, when, why, who, which, where, before, after ইত্যাদি। আরও অনেক রয়েছে। যেমন আমি একটি উদাহরণ লিখে দিয়েছি, উই ইট so that we may live। আমরা খেয়ে থাকি যাতে আমরা বেঁচে থাকতে পারি। এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি so that, এটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এর সাথে যে ক্লজটি রয়েছে উই মে লিভ, এই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল বাক্য। আর তার পূর্বে যেটি রয়েছে উইট, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো দুভাবেই হতে পারে, প্রিন্সিপাল ক্লজটি পরেও যেতে পারে। যেমন যদি সাবঅর্ডিনেটিং কনজাংশনটি আমি শুরুতে নিয়ে আসি তাহলে সাবঅর্ডিনেট ক্লজটিও সাথে সাথে চলে আসে। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এই বাক্যটিতে হি ইজ অনেস্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অন্যপক্ষে দো হি ইজ পুয়ার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এক্ষেত্রে লক্ষণীয় দুটি ক্লজের মাঝে একটি কমা থাকতে হবে। এরপরে আসি কম্পাউন্ড সেন্টেন্সে, যার একটি এক্সাম্পল আমি তুলে দিয়েছি, দ্য সানসেট অ্যান্ড উই ওয়েন্ট হোম। সূর্য অস্ত গেলে আমরা বাড়ি গিয়েছিলাম। আরও একটি বাক্য লিখেছি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এই বাক্য দুটিতে আমরা দেখতে পাচ্ছি দুটি করে ক্লজ রয়েছে এবং দুটি ক্লজই প্রিন্সিপাল ক্লজ এবং সেগুলো অ্যান্ড বাট দ্বারা যুক্ত হয়েছে। এভাবেই যে সেন্টেন্সে একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে এবং সেগুলো কি আমরা জানবো, অ্যান্ড, বাট, অর, নর, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর ইত্যাদি। এগুলো দ্বারা যুক্ত থাকবে যে সেন্টেন্সের ক্লজগুলো, সেই সেন্টেন্সটিকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্সে আমরা চলে যেতে পারি সেই রূপান্তরটা দেখাবো। কম্পাউন্ড ইন্টু সিম্পল। আমরা মনে রাখব
কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা আমরা মডেল সেন্টেন্স হিসাবে পেতে পারি? আমি তুলে দিয়েছি মোট 6টা। তো আমরা 6টারই পরিবর্তন দেখব। ছাত্রজীবনে আমাদের ক্ষেত্রেও একটি ভীতি ছিল এই স্ট্রাকচারাল সেন্টেন্সগুলোর রূপান্তর একটু জটিল মনে হতো, কিন্তু সেক্ষেত্রে একটি পদ্ধতি আমি তোমাদের জন্য উপস্থাপন করতে চাচ্ছি যাতে করে তোমরা একটু আরাম বোধ করো। তো সেটি হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্স থেকে যখনই আমরা সিম্পলে যাব, সিম্পলের একটি মৌলিক গঠন আমরা রেডি করে রাখব। আমি সেটিই করেছি 1 নম্বর রুল দিয়ে। যেমন রুবেল ate rice and went to school। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স এবং সেই কম্পাউন্ড সেন্টেন্সটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, যার দুটি ক্লজ। উভয় ক্লজেই সাবজেক্ট রয়েছে একই। কিভাবে বুঝবো? প্রথম ক্লজের সাবজেক্ট রুবেল, বাট আমরা দ্বিতীয় ক্লজে দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের উভয় ক্লজে একই সাবজেক্ট হলে দ্বিতীয় ক্লজে সাধারণত লেখা হয় না। তাই আমরা এখানে জানি যে রুবেলেরই উপস্থিতি এখানে রয়েছে। আর যদি সেটা উপস্থিত করে আমরা লিখতাম, অবশ্যই তার প্রোনাউন লিখতাম হি ওয়েন্ট টু স্কুল। যেহেতু লেখা হয় না তাই আমরা লিখিনি। একই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, একই সাবজেক্ট রয়েছে এবং উভয় ক্লজেই আমরা দেখতে পাচ্ছি দুটি প্রিন্সিপাল ভার্ব রয়েছে। এই ক্ষেত্রে আমরা গঠন হিসাবে একটি সূত্র আমরা লিখব, যেটিকে আমরা বাকি সকল সিম্পল সেন্টেন্সের জন্য কম্পাউন্ড থেকে অন্যান্য 5টি কম্পাউন্ড থেকে যখন সিম্পলে যাব, এই মৌলিক সূত্রটা অর্থাৎ এই 1 নং সূত্রটাকেই প্রয়োগ করে আমরা বাকি 5টির ক্ষেত্রে একটি গঠনতন্ত্র দাঁড় করাবো। তো সেক্ষেত্রে আমরা সূত্রটাকে এভাবে লিখেছি যে প্রথম ক্লজের ভার্বটিকে খুঁজে নিতে হবে, ফাইনাইট, তার সাথে আইএনজি যোগ করতে হবে, সেখান থেকে শুরু, এবং প্রথম ক্লজের অবশিষ্টাংশ অ্যান্ডের পূর্ব পর্যন্ত বা অন্যান্য ক্ষেত্রে বাটের ক্ষেত্রে অরের ক্ষেত্রে যাই হোক, অ্যান্ডের পূর্ব পর্যন্ত সেটি লিখেছি এবং দ্বিতীয় ক্লজটি লিখতে হবে। তো সেক্ষেত্রে একটি কথা বলা যেতে পারে পরিপূর্ণরূপে দ্বিতীয় ক্লজ। এখানে দ্বিতীয় ক্লজে একটি জিনিস অনুপস্থিত দেখতে পাচ্ছি, যদিও সেটি আমরা জানি প্রথম ক্লজের যে সাবজেক্ট এখানেও সেই আছে। সো আমরা এখানে সেই রুবেল সাবজেক্টটাকে নিয়ে এসে পূর্ণরূপে দ্বিতীয় ক্লজটিকে লিখেছি। তো বাক্যটির রূপান্তর হচ্ছে সিম্পল সেন্টেন্সে ইটিং রাইস রুবেল ওয়েন্ট টু স্কুল। তো আমি আবার শোনাচ্ছি। শর্ত কি এই বাক্যটার ক্ষেত্রে? অ্যান্ড দ্বারা যুক্ত, উভয় ক্লজে একই সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে আমরা গঠনটা এবার একটু বর্ণনা করে দিচ্ছি। প্রথম ক্লজের ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রথম ক্লজের অ্যান্ডের পূর্ব পর্যন্ত বাকি অংশ অবশিষ্টাংশ এবং অ্যান্ডের স্থলে একটি কমা দিতে হবে। অর বাট অন্যান্য ক্ষেত্রেও আমরা সেই একই কাজ করব, এক্ষেত্রে একটি কমাই হবে এবং পরিপূর্ণরূপে দ্বিতীয় ক্লজটি আমরা লিখব। হয়ে গেল। এই 1 নং সূত্রটাকে আমরা মৌলিক সূত্র বলে ধরে নেব এবং এটি আমরা সর্বক্ষেত্রে প্রয়োগ করব। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রুলটাতে। রুল নাম্বার 2, রুবেল was ill and could not go to school। আমরা এই বাক্যটাও অ্যান্ড দ্বারা যুক্ত পেয়েছি এবং এখানেও একই সাবজেক্ট উভয় ক্লজে, কারণ দ্বিতীয় ক্লজে আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে দ্বিতীয় ক্লজেও একই সাবজেক্ট রয়েছে এবং এই ক্ষেত্রে একটি ক্লজ অন্য একটি ক্লজের কারণ হিসেবে এসেছে, রুবেল ওয়াজ ইল। যেহেতু কারণ বোঝায়, সেই ক্ষেত্রে আমরা বিকজ অফ দিয়ে শুরু করেছি এই বাক্যটি এবং এরপরে বিকজ অফের পরে আমরা যাহা কিছু করেছি সম্পূর্ণটুকুই হচ্ছে 1 নং সূত্রকে আমরা এখানে উপস্থাপন করেছি। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি কি করেছি আমরা। বিকজ অফ এক্সট্রা হিসেবে আমরা নিয়েছি, এইটুকু মনে রাখলেই হবে। এবং পরবর্তীতে আমরা যা করেছি, প্রথম ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করেছি সেই 1 নং সূত্রে যা বলেছে এবং তারপরে আমরা কি করেছি, প্রথম ক্লজের বাকি অংশ লিখেছি। এরপরে আমরা কি করেছি, অ্যান্ডের স্থলে কমা দিয়েছি। এরপরে আগের সূত্রটাই কি ছিল,
পূর্ণরূপে দ্বিতীয় ক্লজ, অর্থাৎ রুবেলকে নিয়ে এসে রুবেল কুড নট গো টু স্কুল লিখেছি। তো এক্ষেত্রে আমরা শর্তটা একটু লিখি। অ্যান্ড দ্বারা যুক্ত একই সাবজেক্ট এবং একটি ক্লজ দ্বারা কারণ বোঝায়। এক্ষেত্রে গঠন হচ্ছে বিকজ অফ প্লাস 1 নং সূত্র। খুব সহজভাবে লিখলাম, কারণ 1 নং সূত্রটাকে কেউ ধারণ করতে পারলে, আত্মস্থ করতে পারলে, তার পক্ষে কম্পাউন্ড টু সিম্পল বা সিম্পলের সাথে সংশ্লিষ্ট কোনো পরিবর্তনে, কমপ্লেক্সের সাথেও কোনো পরিবর্তনে কারো কোনো বিঘ্ন ঘটবে না। আমরা যাচ্ছি 3 নম্বর উদাহরণে। দ্য সান সেট অ্যান্ড উই রিটার্নড হোম। বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্লজে সাবজেক্ট দ্য সান, দ্বিতীয় ক্লজে সাবজেক্ট হচ্ছে উই। সূর্য অস্ত গিয়েছিল, আমরা বাড়ি ফিরেছিলাম। এখানে আমরা একটু ভিন্ন পেয়েছি, দুটি সাবজেক্ট ভিন্ন। সাবজেক্ট দুটি ভিন্ন হলে অ্যান্ড দ্বারা যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা প্রথম ক্লজের সাবজেক্টটি তো লিখব, লেখার পরে ঠিক 1 নং সূত্রে আমরা যা করেছিলাম সেটিই লিখেছি। যেমন প্রথম ক্লজের সাবজেক্ট লেখার পরে দ্য সান, আমরা অবশিষ্ট সব নিয়মটুকু 1 নং থেকে ধার করেছি। প্রথম ক্লজের ভার্বের সাথে আইএনজি, সেটিং, অ্যান্ডের স্থলে কমা, এখানে আর কিছু নেই অ্যান্ডের পূর্ব পর্যন্ত, তাই লেখারও কিছু নেই, অ্যান্ডের স্থলে কমা, দেন পূর্ণরূপে দ্বিতীয় ক্লজ এখানে পরিপূর্ণরূপে এমনিই দেওয়া আছে। আর একই সাবজেক্ট যখন থাকে তখন এখানে সাধারণত থাকে না, এখানে আছে উই রিটার্নড হোম। তো শর্ত হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত এবং ভিন্ন সাবজেক্ট হলে গঠন হবে প্রথম ক্লজের সাবজেক্ট প্লাস 1 নং সূত্র। খুব সহজে এটা ধারণ করা যাবে। রুল নাম্বার 4, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস। এটিও অ্যান্ড দ্বারা যুক্ত। প্রথম ক্লজ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের একটি কনস্ট্যান্ট সাবজেক্ট থাকে, সেটি ইউ, সবাই জানি আমরা। সেক্ষেত্রে এই বাক্যেও দুটি ক্লজেই একই সাবজেক্ট উল্লেখ করার প্রয়োজন হয় না। তো অ্যান্ড দ্বারা যুক্ত এবং ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয় সেটি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি। এবং এইভাবে যদি থাকে অ্যান্ড দ্বারা যুক্ত এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, অর্থাৎ সেক্ষেত্রে শর্ত বা কন্ডিশন বোঝায়, সেক্ষেত্রে আমরা বাক্যটা একটু পড়ি। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, অ্যান্ড ইউ উইল পাস, এবং তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইবে। তো সেক্ষেত্রে আমরা বাই দিয়ে শুরু করব, এটুকুই আমাদের মনে রাখতে হবে। আমরা বাই দিয়ে শুরু করব, বাই, এবং বাকি অংশ 1 নং থেকে আমরা ধার করে নিয়ে আসব। বাই, এরপরে প্রথম ক্লজের ভার্ব বা ফাইনাইট রিড, তার সাথে আইনি যোগ করেছি। বাই রিডিং অ্যাটেন্টিভলি, প্রথম ক্লজের বাকি অংশ অ্যান্ডের পূর্ব পর্যন্ত, এবং দ্বিতীয় ক্লজটি পরিপূর্ণভাবে লিখে দিয়েছি। শর্ত আবার একটু বলি, অ্যান্ড দ্বারা যুক্ত এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, অর্থাৎ শর্ত বুঝালে গঠন হবে বাই প্লাস 1 নং সূত্র। আমরা 1 নং সূত্রের বাইরে কিছুই করতে পারবো না, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সের গঠন একটিই হতে পারে, তার সাথে শুরুতে কিছু পরিবর্ধন হবে, তাই সিম্পল সেন্টেন্স বিভিন্ন রূপে আসে। রুল নাম্বার 5, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর দ্বারা যুক্ত। অর দ্বারা যুক্ত বাক্যের ক্ষেত্রে এটার সাথে পূর্বের বাক্যটার বেশ মিল রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স, সেখানে অ্যান্ড দ্বারা যুক্ত ছিল, আর এখানে অর দ্বারা যুক্ত। সেক্ষেত্রে আমরা পড়ো মনোযোগ দিয়ে, অথবা তুমি পরীক্ষায় ফেল করবে, অকৃতকার্য হইবে। তো সেক্ষেত্রে আমরা এভাবে এর অর্থ করে নিতে পারি, পড়াশোনা ব্যতীত, মনোযোগ দিয়ে পড়াশোনা ব্যতীত তুমি পরীক্ষায় অকৃতকার্য হইবে। তাই ব্যতীত অর্থে একটা উইদাউট প্রিপোজিশন নিয়ে আসব, আর বাকিটুকু সম্পূর্ণরূপে 1 নং সূত্র অনুসারে আমরা লিখব। উইদাউটের পরে ফার্স্ট ক্লজের ফাইনাইট এর সাথে আইএনজি যোগ করেছি, অর এর পূর্ব পর্যন্ত লিখেছি, পূর্ণরূপে দ্বিতীয় ক্লজটি তুলে দিয়েছি। আবার শর্ত বলছি, অর দ্বারা যুক্ত থাকলে গঠন হবে উইদাউট প্লাস 1 নং সূত্র। আমাদের আরেকটি কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, সেটি হচ্ছে নাম্বার 6, রুবেল ইজ পুয়ার বাট অনেস্ট। এই কম্পাউন্ড সেন্টেন্সটি বাট দ্বারা যুক্ত, যার প্রথম ক্লজটি রুবেল রয়েছে সাবজেক্ট, আর দ্বিতীয় ক্লজে অফকোর্স একই সাবজেক্ট রয়েছে, তাই দ্বিতীয় ক্লজে কোনো সাবজেক্ট লেখা হয়নি।
নট ইভেন দ্যাট, দ্বিতীয় ক্লজে ফাইনাইটও রয়েছে একই, তাই দ্বিতীয় ক্লজে রাখা হয়নি। যেমন প্রথম ক্লজে ইজ ছিল, দ্বিতীয় ক্লজেও সেই ইজ, তাই দ্বিতীয় ক্লজে সেটিও লেখা হয়নি। তাহলে আমরা দুটি জিনিসের অনুপস্থিতি দেখতে পাচ্ছি এখানে, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট। তো এক্ষেত্রে রুবেল হয় দরিদ্র, গরিব, কিন্তু রুবেল হয়, সে হয় সৎ। এই বাক্যটার ক্ষেত্রে আমরা লিখব সত্ত্বেও, একটি টার্ম বাংলায় আমরা যদি এরকম বলি, গরিব হওয়া সত্ত্বেও রুবেল হয় সৎ, সেই ক্ষেত্রে সত্ত্বেও হচ্ছে একটি ফ্রেজ, মনে রাখতে হবে ইন স্পাইট অফ, এটি শুধু মনে রাখার ব্যাপার। আর বাকিটুকু আমরা 1 নং সূত্রানুসারে প্রয়োগ করব। যেমন সেটি হচ্ছে বিং, ফার্স্ট ক্লজের ফাইনাইটের সাথে আইনজি যোগ করেছি ভার্বের সাথে বিং, এবং ফার্স্ট ক্লজের বাকি অংশ তো রয়েছে শুধু পুয়ার লিখলাম। অ্যান্ড বাট অরের স্থলে, বাটের স্থলে কমা হবে, যেটি প্রথমেই বলেছিলাম, অ্যান্ড হোক, বাট হোক, অর হোক, সেক্ষেত্রে একটি কমা হবে। এবং পরিপূর্ণরূপে দ্বিতীয় ক্লজ লিখতে গিয়ে আমরা এখানে সাবজেক্ট অনুপস্থিত দেখতে পেয়েছি, সেই সাবজেক্টটাকে নিয়ে এসেছি। ফাইনাইটকে আমরা দেখতে পাচ্ছি না, সেটাকেও আমরা নিয়ে এসেছি। আর অবশিষ্ট কথা তো সবই থাকবে, রুবেল ইজ অনেস্ট। ইন স্পাইট অফ বিং পুয়ার রুবেল ইজ অনেস্ট। তো একটু শর্তের কথা বলি, বার দ্বারা যুক্ত থাকলে গঠনতন্ত্র হবে ইন স্পাইট অফ প্লাস 1 নং সূত্র। তো প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টাকে সবাই খুব ভীতিকর অধ্যায় মনে করে, তাই আমি তোমাদের জন্য একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করলাম। তোমাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, কমেন্ট করতে পারো, আমি উত্তর দিতে প্রস্তুত আছি। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।